দেখবেন হয়তো দু একদিনের মধ্যে ওনার ভোল পাল্টে যেতে পারে। ওনার ভোল পাল্টে, এখানে উনি কোনোদিন এই জীবনে সত্যি কথা বলেন, উনি এখনই একটা বলে পরবর্তীকালে আবার উনি ঘুরে যান। অতএব অনেক কিছু আছে ওনার কিন্তু মধ্যে। এটা তো রেকর্ড ওনার করা এখন বক্তব্য, এটা তো রেকর্ড করা বক্তব্য, এবং একদম। চন্দ্রচূড় বাবু তিনি আপনি হ্যাঁ, হ্যাঁ, লিংকটাও দিয়েছেন নিশ্চয়ই, আপনার কাছে এটা ডাউনলোড করাও একদম রয়েছে ডাউনলোড করা আছে, লিংকও লিংকটা। আছে। আমি এটা একটু আপনার কাছে জানতে চাই যে এরকম অনেক ক্ষেত্রে আপনারা ভুক্তভোগী, তার মানে এই মুসলমান মুসলিম, আমি কাউকেই ছোট করছি না, মুসলিমদের সংরক্ষণ দিতে গিয়ে, মুসলমানদের সংরক্ষণ দিতে গিয়ে হিন্দুদের ওপর কি তিনি কোথাও একটা জাতাকল চালিয়েছেন? অবশ্যই। আজকে সবথেকে বড় কথা হচ্ছে যে উনি হিন্দু মুসলমান কারোর জন্যই কিন্তু কাজ করেননি। আজকে যখন থার্ড ব্যাটল অফ পানিপথ আপনারা দেখবেন, তখন মারাঠা সাম্রাজ্য যখন আহমদ শাহ আবদালিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তখন তার কামানদারের নাম ছিল ইব্রাহিম খাঁ গার্দি। কাজেই মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ইব্রাহিম খাঁ গার্দির পক্ষে না আহমদ শাহ আবদালির পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা বলছে না আহমদ শাহ আবদালি হচ্ছে ওদের হিরো। সেটা যদি না হয়, আজকে ভেবে দেখুন একই সরকার, আমরা বরাবর হিন্দু মহাসভা থেকে স্বাধীনতার বহু আগে থেকে আমরা গোহত্যার বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। আমরা অনেকেই জানি না, আপনারা তথ্য দেখবেন যে যখন গোহত্যা ব্যান করার বিষয়ে কথা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং ওনারাই কয়েকজন বলেছিলেন যে মানুষের খাদ্যাভ্যাসের নাকি হাত দেওয়া যাবে না। অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষের আমি উন্নয়ন করব না, তাদেরকে শুধুমাত্র আমি হিন্দুরা তোমার বিরোধী, তাই বিজেপি আরএসএসকে তুমি ঘৃণা করো এবং আমি তোমার পক্ষে, এই বলে মুসলিম। তবে এই কথা কিন্তু এখন অনেকে, নওশাদ সিদ্দিকী বলছেন, হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমানদের জন্য কিছু করেননি, ভোট ব্যাংক হিসেবে কোট আনকোট ব্যবহার করেছেন, এই কথাটা তারাই বলছেন। আমি তাদের কথাই কোট করে বললাম যে কথাটা আপনি আজকে বললেন। হ্যাঁ, এখন নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির যে কারণে বলছে সেটা আমরা বলছি না। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির তো বলছে এখানে আপনার বাবরি মসজিদ করার জন্য। ভারতের মাটিতে বাবরি মসজিদ হবে না, হতে আমরা দেবো না, হিন্দু মহাসভা দেবে না, বিজেপি আরএসএস দেবে না। কিন্তু আমার বিষয় হচ্ছে যে একদম তারা ঠিক বলেছে, অন্তত কথাটা ঠিক বলেছে। কারণ মুসলমানদের জন্য যদি সত্যি ভালো করতে চাইতো এই সরকার, তাহলে তো হিন্দু মুসলমানের বা তাহলে তো আপনার ওই গোমাংস নিয়ে বিতর্ক জায়গা তৈরি হতো না। তাহলে কি হতো? তাহলে হতো যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কত পার্সেন্ট চাকরি পাচ্ছে। কিন্তু চন্দ্রচূড়বাবু, ইন্টেনশনটা কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? আপনি এই যে অভিযোগটা দায়ের করেছেন, আপনি তো পুরো বিষয়টা খতিয়ে দেখেছেন এবং তারপরে আপনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওনার ইন্টেনশনটা কি ছিল? উনি কি বলতে বলতে বলে ফেলেছেন আবেগতাড়িত হয়ে, নাকি একটা অশান্তি ছড়ানোর একটা ইন্টেনশন তার ছিল? আপনি কি মনে করেন? দেখুন, একজন মানুষ কথার ফ্লোতে কোনো কথা যদি বলে ফেলে, তাহলে সে কিন্তু সাথে সাথে বলে যে আমি এই অংশটা বলছি না বা বলবো না, বা এই প্রসঙ্গটা বাদ দিন। উনি কিন্তু সেটা করেননি। আপনারা খেয়াল করে দেখবেন প্রায় 2.5-3 মিনিট ধরে কিন্তু ডিসকাশনটা চলেছে। প্রথমে কি বলছে যে আমাকে ভারত সরকারের আমি এই তথ্যটা তুলে ধরতে পারি, যেটা সর্বৈব মিথ্যে। কি বলছে উনি? যে কাকে দিয়ে খুন করিয়েছে। আমরা একবার শোনাই, বড় একদম আমরা আরেকবার শোনাই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। তো উনি বলছেন কার কার নাম বেরিয়েছিল। হ্যাঁ, উনি স্পষ্টভাবে শুধু কার কার নাম বেরিয়েছেন, তার আগের সেন্টেন্স হচ্ছে কাকে দিয়ে খুন করিয়েছিলেন। এবং আপনি ভেবে দেখুন যে শুধু ভারতবর্ষের কথা নয়, এখানেও কিন্তু মেঘালয়ের কথা উল্লেখ করা হচ্ছে। তাহলে ঘুরপথে কি এটা বলা যেতে পারে যে যারা খুন করেছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু সদস্যের সাথে যোগাযোগ রাখছিল যে আমরা খুন করার পরে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবো?
এটা প্রথম। আর দ্বিতীয়, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তাহলে আমরা তো চাই যে যাই যে খুনি যারা অত্যাচারী তারা যাতে বর্ডার পেরিয়ে না আসতে পারে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বর্ডারকে সিকিউর করার জন্য যখন ফেন্সিংয়ের কাজ এখন তো শুরু হয়েছে, কোনো সমস্যা নেই, তাহলে তখন যখন কেন্দ্র সরকার বলছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন বাধা দিয়ে গেছে? অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন এই যে খুনের ঘটনাটা ওসমান হাদির, উনি চাইছে যে যাতে এই বিষয়ে উভয় সংকটে ফেলতে চেয়েছে কেন্দ্র সরকারকে এবং মূলত অমিত শাহজিকে। অমিত শাহজি, কারণ ওনার তো এখন হেরে গিয়ে হেরো হয়ে সর্বস্ব গেছে, উনি এমন একটা মন্তব্য করলো, উনি কিন্তু কোনো কিছু আলটপকা বলেননি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলেছেন ভারত সরকারকে এমন একটা জায়গায় এনে ফেললো, বাংলাদেশে অলরেডি শুরু হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হলে ভারত সরকারকে একটা স্পষ্ট স্টান্স নিতে হবে, তাহলে এইটাকে নিন্দা করে অমিত শাহজিকে কিছু বলতে হবে, অর্থাৎ তিনি লাইমলাইটে আসবে। এবং তিনি যে মুসলিম সম্প্রদায়ের আরেকটা পোর্শনেও এখানে শুনবেন, সেখানে বলছে যে একটা পার্টিকুলার কমিউনিটিকে নাকি পারমিশন দেওয়া হয় না, তো এটা উনি অন্য একটা পোর্শনে বলেছে, অর্থাৎ মুসলমানদেরকে খেপিয়ে তোলো এবং ভারত বাংলাদেশ জুড়ে একটা জিহাদি তাণ্ডব শুরু করে দাও, তাহলে কি হবে, কেন্দ্রীয় সরকারের উপরে চাপ সৃষ্টি হবে ইন্টারন্যাশনালি, সেটা উনি চাইছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জায়গায় উনি একটা জায়গায় খেয়াল করবেন, বলছে যে আমি নাম বলবো না, যখন বলা হচ্ছে তাহলে ওখানেই তো উনি থেমে যেতে পারতেন। তারপরে কিন্তু বলছেন যে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কারা খুন করেছে, কার কার নাম উঠে এসেছিল, তার মানে উনি সবটাই বললেন। আসলে না বলার নাটক বা যে ঢংটা উনি করছেন সেটা মানুষের কাছে খুব স্পষ্ট। এই মুহূর্তে ওনাদের, এখন আমি আপনাকে বলছি যে 80টা সিটের কথা ওরা বা পার্সেন্টেজ অফ ভোটের কথা বলছে, তো এই মুহূর্তে রাজ্য সরকার, শুভেন্দুবাবুর সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে, এই মুহূর্তে যদি ভোট হয় আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত সিট সংখ্যা দুটো আসনও করতে পারে। মেঘালয়ের কথা উল্লেখ করেছেন, আমি বিবেকানন্দ বাবুর কাছে আরেকবার যাব যে উনি আরেকটা রাজ্যের নামও বলছেন, মেঘালয়ের কথা বলছেন, মেঘালয় থেকেও কি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে ওনার বিরুদ্ধে এই বিষয়ে? অবশ্যই নেওয়া উচিত। কি বলছে বিবেকানন্দ বাবু? আপনার আওয়াজ আসছে না, আপনার অডিও, আপনার কথা স্পষ্ট হচ্ছে না, শোনা যাচ্ছে? আপনার অডিওটা স্পষ্ট হচ্ছে না। আমি চন্দ্রচূড় বাবুর কাছে আবার ফিরবো। মেঘালয়ের তরফ থেকেও কি কোনো রকম কোনো আইনগত স্টেপ নেওয়া যেতে পারে? মেঘালয়ে তো অবশ্যই নেওয়া উচিত। আমরা আগামী সোমবার অবধি দেখছি, আবারও আগেন আই রিপিট, এই চিঠির কপি নিয়ে এবং একটা ফেস অ্যাপ্লিকেশন নিয়ে আমি মুখ্যমন্ত্রী আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে হাত জোর করে বলছি, শুভেন্দু অধিকারী বাবু যেন এই স্পেসটা আমাদেরকে দেন। তার কারণ এটা কোনো সাধারণ ইস্যু নয়, এটা কোনো নির্বাচনী ইস্যু নয়, যেখানে রাষ্ট্রের নিরাপত্তা, যেখানে ফলে আমরা রাজ্যপালের কাছে সময় চাইছি, শুভেন্দুবাবুর কাছে সময় চাইছি, আমরা হাতে হাতে এই চিঠির কপিও দেব এবং যে আইনি প্রভিশনগুলো আছে আমরা উল্লেখ করে দেব সেখানে, অবশ্যই যাতে সেই ধারাগুলোতে অবশ্যই একজন জিহাদি সন্ত্রাসীর মতো এবং আমি মেঘালয় সরকারকেও আমি মেল করব এবং চিঠি পাঠাবো। এইটা একটুখানি জানবো বিবেকানন্দ বাবুর কাছ থেকে যে মেঘালয়ের তরফ থেকেও কি আইনি পদক্ষেপ নেবার একটা জায়গা এখানে আছে? মেঘালয় নিতে পারে। আচ্ছা, তার কারণ হচ্ছে মেঘালয় ইনভলভ হয়ে আছে প্রথম, ওখান থেকে ওরা ওখানে মেঘালয় এন্ট্রি নিয়েছে, মেঘালয় থেকে